টি স্পোর্টস অ্যাপে শুনছেন, দেখছেন সরাসরি বাংলা ধারাভাষ্যে বিপিএল এর আয়োজন। খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস তারা মুখোমুখি হবে একটু পরেই। খুলনা টাইগার্স তাদের যে স্কোয়াড, আর অন্যদিকে চিটাগং কিংস শুরুটা কিন্তু খুব ভালো আছে, অনেক রান স্কোরিং একটা প্রথম দিন আমরা দেখেছি। এবং যেটা বলছিলেন মঞ্জুর মোর্শেদ যে দুই ক্যাপ্টেন টসের সময় ছিলেন এবং সেই জায়গাটায় টস জিতেছে চিটাগং কিংস। মোহাম্মদ মিথুন তিনি আসলে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। দু দলের স্টার্টিং লাইন আপটা আমরা দেখতে পাচ্ছি। খুলনা টাইগার্স $122 ম্যাচ খেলে ফেলেছেন নাইম শেখ, যিনি এখন স্ট্রাইক এন্ডে রয়েছেন, এবং তার সঙ্গে উইলিয়াম বশিষ্ঠ। অনেক অনেক সম্ভাবনাময় এক ক্রিকেটার, কিন্তু খুবই আন্ডার পারফর্ম। আমরা ইনিংসের প্রথম বলটা দেখতে পাচ্ছি শরীফুল ইসলাম করতে আছেন। শুরুটা বেশ জায়গা মতোই করেছেন শরীফুল। চমৎকার ব্যালেন্স, চমৎকার একেবারে বোলার্স ব্যাক ড্রাইভ যাকে বলে, একেবারে বলটা তুলে দিলেন দেখার মতো। স্লিপ নিয়ে বল করছেন, রিভার্স সুইপ খেলার প্রচেষ্টা, প্রথম স্লিপের ঠিক পাশ দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে, হতে পারে কিনা প্রথম বাউন্ডারি এই ম্যাচের। হ্যাঁ, করতে আছেন আরো একটি রিভার্স সুইপ, তবে এবার মনে হয় বাউন্ডারি পেয়ে যাবেন, এবার ব্যাটে কানেক্ট করতে পেরেছেন। 6 দেখেছি, 6-এর মার বলতে বলতে বোধহয় হ্যাঁ দ্বিতীয় একটা বাউন্ডারি আমরা দেখলাম এবং নাইম শেখের কাছ থেকে। ম্যাচ মেরেছেন নাইম ইসলাম, প্রপার শট, গ্যাপে খেলেছেন। এবারে আবারও চালিয়েছেন ফুল লেন্থের বল, হাওয়ায় ভাসতে ভাসতে আবারও বল যাবে গ্যালারির প্রথম টায়ারে। এই বলটাই অফ স্পিন করেছিলেন এবং এটাই আউট হয়ে গেলেন মনে হচ্ছে নাইম ইসলাম। ইজি সহজ ক্যাচ, উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন, জাস্ট ডিসিভড উইথ হিজ পে। 26 রান করেছেন 17 বল থেকে, 3টা ছক্কা 1টা 4। বাড়তি স্পিন পেতেন, উইকেট স্লো থাকতো। বশিষ্ঠ ঠিক যেটা চেয়েছিলেন পেস সেটা পেলেন, কারণ বশিষ্ঠকে। এবারে স্লোয়ার বল, হাওয়ায় ভাসিয়ে খেলেছেন মিরাজ, নিরাপদেই আছে শটটা, 2 বাউন্সে বল সীমানার বাইরে। ক্যাপ্টেন মিরাজের ব্যাটে 4 রান। এবার কিন্তু চালিয়েছেন বল, কিন্তু হাওয়ায় হ্যাঁ এলিভেশন পেয়েছেন। করবে বশিষ্ঠ, টিকে রয়েছেন। এবারে স্টেপ আউট করেছেন, সোজা হাঁকালেন বোলারের মাথার উপর দিয়ে, অল দ্য ওয়ে চলে যাবে ছক্কার জন্য। আবারও কিন্তু একটা বাউন্ডারি, এবার কিন্তু সফল করে এসে 10 ওভারের মধ্যে কিন্তু তার 3টা ওভার শেষ করে ফেলছে। দারুণ শট, এই টিমের হয়ে খেলেছিল। খালেদ আরও একবার এসছেন, প্রথম 2 ওভারে 29 রান দিয়েছেন। তৃতীয় ওভারে প্রথম বলটা খুব একটা জায়গা মতো করতে পারেনি। ইজি পিজি ফর দ্য ব্যাটার, গ্যাপটা খুঁজে পেয়েছেন, দুর্দান্ত একটি শটে 4-এর মার বশিষ্ঠর ব্যাট থেকে। খেলা একটা কারণ হতে পারে। পরের বল মেহেদী হাসান মিরাজ পুল করে দিয়েছেন, ফিল্ডার আছে ওই জায়গাটায়। প্রথম উইকেট খালেদের, অবশেষে সফলতা পেলেন খালেদ আহমেদ। এবার গতিময় এবং সেখানেই কাটা পড়লেন মেহেদী হাসান মিরাজ। অনেকটাই টেস্ট ম্যাচের স্ট্র্যাটেজি কিনা সেক্ষেত্রে খালেদ আহমেদের, কারণ বারংবার এই ধরনের বোলিংই তিনি করে যাচ্ছিলেন। বাহাইন্ড দ্য স্কোয়ার 2 জন ফিল্ডার ছিলেন ডিপ স্কোয়ার লেগ এবং ডিপ ফাইন লেগ অঞ্চলে। মেহেদী মিরাজ ফেরত যাচ্ছেন 18 রান করে। ইব্রাহিম জাদরান বিপিএলে এখন পর্যন্ত 11 নম্বর ম্যাচ খেলছেন, 11টা ইনিংস। চমকনের ওভারে শেষ বল, এবারে ডাউন দ্য উইকেটে হাঁকিয়েছেন ওয়াসিম জুনিয়র। তিনি চেষ্টা করছিলেন তার মাথার ওপর দিয়ে, ওপরের দিকে বলতে উঠে গেছে, টাইমিংটা প্রপারলি করতে পারেননি। কেউ কি আছেন, উইকেট কিপার কিন্তু দৌড়াচ্ছেন এবং আউট। সূর্যের আলোটা একদম মাথার উপর বরাবর রয়েছে, সেই জায়গাটাতে ডাইভিং এফোর্টে বলটাকে ধরেছেন। অনেকটা নাকাল কাইন্ড অফ ডেলিভারি ছিল কিনা খালেদ আহমেদের কাছ থেকে, এবং বলটা কিন্তু স্ক্র্যাম্বল সিম ওয়েতে ব্যাটারের কাছে গেছে, পেসে ডিসিপ্ট হয়েছেন এবং যে স্ট্রাগলটা করছিলেন জাদরান, সেই স্ট্রাগলটা শেষ পর্যন্ত ফায়দাটা কিন্তু লুফে নিয়েছে চিটাগং কিংস। ছিলেন 125 কিলোমিটার গতিতে এই বলটা করেছেন এবং ওই জায়গায় ডিসিভ হয়েছেন। মাথার উপরে ছিল, যেখানে কিন্তু এই ধরনের ক্যাচ ধরার ক্ষেত্রে এটা একটা বাধা হয়ে থাকে। কোটাটা পূর্ণ করবেন। এবার শর্ট অফ দ্য লেগ ডেলিভারি, পুল করেছিলেন উইলিয়াম বশিষ্ঠ, ফিল্ডার আছেন ওই জায়গাটা ওয়াসিম জুনিয়র। তবে একটা রান, কাঙ্ক্ষিত একটা রান বশিষ্ঠ পাবেন বিপিএল এর অভিষেক ম্যাচেই।
অজি ব্যাটারের কাছ থেকে 50, 36 বলে 50 পূর্ণ করেছেন। আলিস আল ইসলামকে প্রিমেডিটেটেড ওয়েতে আফিফ হোসেন ধ্রুব রিভার্স সুইপ এবং গ্যাপটা গড়িয়েছেন। ইজ ওয়ান অফ দ্য ফেভারিট শট, এবারে তুলে মেরেছেন। ফিল্ডার কি আছে ওই জায়গাটায়, ক্যাচ কি হবে, হয়ে গেছে শরীফুলের ডাইভিং এফোর্ট। প্যাভিলিয়নে ফিরতে হচ্ছে আফিফকে। মিরাজ ইব্রাহিম জাদরানের পর 17 রানে তাদের 4 উইকেট চলে গেছে। স্লগ ওভারের খেলা হয়তো শুরু হতে যাবে এবং তার আগে 3 জন ব্যাটারকে হারিয়ে ফেলাটা কিছুটা হলেও আসলে ব্যাকফুটে ঠেলবে খুলনা টাইগার্সকে। প্রথম বলটা একটু জোরের উপর বল করেছিলেন, কমিয়ে দিয়েছেন এবং দুইটা কিন্তু দুই ধরনের বল ছিল, বলের ডিরেকশন দুই ধরনের ছিল। প্রথম বলটা কবজির মোচরে ঘুরে একটা রান নেয়ার, সেটা লেগ স্পিন কাইন্ড অফ ডেলিভারি। এবারে টস টাপ হাওয়ায় ভাসিয়েছেন, গ্যাপ পেয়েছেন কিনা, ইয়েস পেয়েছেন, ছক্কা গিয়ে এসেছেন স্ট্রেচ ফরওয়ার্ড করে। টাইমিং বেসড ক্রিকেট, প্রপার ক্রিকেটিং শট, বিউটিফুলি প্লে। সেই বলটাই কি করলেন কিনা শামীম, আরো একবার তুলে মেরেছেন, আরো একবার স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, বিগ 6 ফ্রম মাহিদুল অঙ্কনস ব্যাট, ব্যাক টু ব্যাক 6 দিয়ে যখন বল করাচ্ছেন তার উপর চড়ে বসাটাই হয়তো মাহিদুল অঙ্কন টার্গেট করেছেন এবং সেই কাজটাই দারুণ দক্ষতায় ব্যাক টু ব্যাক 2 বলে করলেন মাহিদুল অঙ্কন। খুব সুন্দর করে ফ্লাইটটা জাজ করেছেন। এবারে ফ্ল্যাটার হাওয়ায় ভাসিয়েছেন, টাইমিংটা প্রপারলি হয়নি, একজন ফিল্ডার আছেন সেখানে, তবে ক্যাচটাকে রাখতে পারেননি। আঘাত পেয়েছেন কিনা সেই জায়গাটা কপালে ফিল্ডার যিনি ছিলেন, কারণ পাননি। ফুল লেন্থের বল, লফটেড আউট ড্রাইভ, হাওয়ায় ভাসছে, ডিস্টেন্স ক্লিয়ার করেছেন মাহিদুল অঙ্কন। আগে ভাগেই পড়ে নিয়েছিলেন মাহিদুল অঙ্কন, আরো একবার তুলে মেরেছেন। এবার ডিপ কাভার অঞ্চলে ফিল্ডার কি আছে ওই জায়গাটায়, এবারে লেগ সাইডে ঘুরিয়ে দিয়েছেন, তুলে মেরেছেন, ডিপ স্কয়ার লাগা অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। 5-6 তিনি কামব্যাক করেছেন, তার তৃতীয় ওভার ফুল টস ডেলিভারি, লেগ স্ট্যাম্পের ওপরে কবজির মোচরে ঘুরিয়ে দিয়েছেন, ডিপ ফাইন লেগ অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। রেইনিং সিক্সেস। শরীফুল আসছেন তার ওভারের প্রথম বল, এবার এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে তুলে মেরেছেন। তো এই জায়গাটাই কিন্তু আপনি দেখেন উইকেটের উপর ইয়র্কার ট্রাই করছে, বাট আলটিমেটলি কন্ট্রোলটা সেভাবে শরীফুলের কাছ থেকে দেখা যাচ্ছে না। ওয়াও, হেলিকপ্টারি শট মাহিদুল অঙ্কনের কাছ থেকে। অল অফ আ সাডেন মাহিদুল অঙ্কন মহেন্দ্র সিং ধোনির মতো একটা হেলিকপ্টার শট অ্যাটেম্প করলেন, ওয়াইড ইয়র্কারের অ্যাটেম্পটেই যাচ্ছেন। মাহিদুল অঙ্কন প্রিমেডিটেটেড ওয়েতে ডান দিকে সরে শাফল করেই খেলছেন, বেসটাকে কন্ট্রোল করেছেন দুর্দান্তভাবে, ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করেছেন এবং এই ধরনের শট এক্সিকিউট করা খুব সহজ কোনো ব্যাপার নয়। খুবই কঠিন শট। পরের বল স্ল্যাশ করেছেন, ফিল্ডার আছে ওই জায়গাটায়, এক রানেই সন্তুষ্ট থাকতে হবে মাহিদুল অঙ্কনকে এবং 18 বলে 50 পূর্ণ অঙ্কনের। এবারে অ্যাটেম্পটেড রিভার্স সুইপ, ক্যাপটা পেয়েছেন, বুলেট গতিতে বল সীমানার বাইরে, আরো 4টি রান। ওয়াসিম জুনিয়র আসছেন ওভারের প্রথম বল, ফুল টস ডেলিভারি, তুলে মেরেছেন, ফিল্ডার আছেন ওই জায়গাটায়, ডাইভিং এফোর্ট, মিস ফিল্ডিং, ইটস আ 4। তার ওভারের চতুর্থ বল, শেষ ওভারের চতুর্থ বল, তুলে মেরেছেন, ফিল্ডার নাই ওই জায়গাটায়। একটা রান নিশ্চিতভাবে কমপ্লিট করবেন, 2টা রানও কমপ্লিট করেছেন, 3 রানের জন্য কি ছুটবেন কিনা, না 2 রানেই সন্তুষ্ট থাকছেন অঙ্কন। শেষ 2টা বলও তিনি আসলে ফেস করতে চাইছেন। ও মাই গুডনেস, হচ্ছেটা কি এখানে? আরো 3টা রান কিন্তু দৌড়ে নিয়েছেন, ইভেন সেই বলটাকে বাউন্ডারির উপর ওপাশেই চলে গেছে কিনা। এখন দেখার বিষয় সর্বমোট রান কত পান। এবং মোহাম্মদ মিথুন ওই জায়গায় বলটা যখন ধরতে পারেনি, আলিস চেষ্টা করেছিলেন ঠেকাবার, সেখানেও তিনি ব্যর্থ হয়েছেন। এক্সট্রা 4 রানই যুক্ত হওয়ার কথা, তার মানে সব মিলিয়ে 6 রান পাচ্ছেন এই বল থেকে মাহিদুল অঙ্কন। খুলনা টাইগার্সের ব্যাটিং কার্ডটা অবশ্যই একটা হ্যাপি লুকিং ব্যাটিং কার্ড। 204 রান ইনফ্যাক্ট প্রয়োজন, 203 রান করেছিল খুলনা টাইগার্স, 120 বল থেকে 204। এবার বিপিএল কিন্তু খুব প্রমিস নিয়ে স্টার্ট করেছে এবং আমরা মনে হয় একজন নতুন স্টার আজকে দেখতে পেয়েছি মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে। থ্রু আউট দ্য ইনিংস খুব বেশি এনজয় করেছি। শেষ বিদেশির কাছ থেকেই দেখি যে তারা ওভার বাউন্ডারি বেশি মারেন, কিন্তু বিগ পিকচার নতুন ইনিংসটা শুরু প্রথম বলেই উইকেটের পতন, ওখানে নাইম ইসলাম চালিয়েছিলেন। কিছু একটা করতে চান, তবে আরো নাটক রয়েছে, নাটকের শেষ নেই। সাইরেনটা বোধহয় বেজেছিল আম্পায়ারের কানে এবং সেখান থেকে নো বলের ইঙ্গিত এসছে, সেটাই দেখার বিষয়। এখন আবার মেরেছেন, এবার 6, দারুণ শট মেরেছেন নাইম ইসলাম। এবার আমরা দেখতে পাচ্ছি ফাইন লেগের উপর দিয়ে বল চলে গেছে এবং ওশানে থামাস কি করছেন, আবারও কিন্তু আমরা দেখছি নো বলের সিগন্যাল, আবারও নিশ্চিতভাবে ওভার স্টেপিং এবং হ্যাঁ তাই আবারও একটা ফ্রি হিট। ওভারের পরের বল অবশ্য হয়ে গেছে, সেখান থেকে 4টা রান চলে আসবে। নাইম ইসলামের ব্যাট থেকে আরো একটা বাউন্ডারি,
নাইম ইসলাম, আরও একটা নো বল, তৃতীয় নো বল এই ওভারে, আরও একটা ফ্রি হিটের সুযোগ। বলের গণনায় দেখছি মাত্র একটা লিগ্যাল বল এবং সেখানে 15টা রান চলে এসছে। চিটাগং কিংস একটা উড়ন্ত সূচনা পেয়েছে, তবে সেখানে তাদের ব্যাটারদের চেয়ে বেশি বলতে হবে বোলাররা রান আপটা মেপে নিতে হবে। একই ওভারে 3-4 বলের ব্যবধানেই এতগুলো নো বল। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ তিনি কিন্তু খুব একটা খুশি হতে পারছেন না, ওশেন থমাসকে জিজ্ঞাসা করছেন। এই মুহূর্তে নাইম ইসলামের প্ল্যান অবশ্য ছিল ছক্কাটা হাঁকানোর, তবে পারলেন না, টপ এজ আউট হয়ে যাবেন। প্রথম উইকেটের পতন ঘটলো, ওভার কিন্তু এখনো শেষ হয়নি। তবে নাইম ইসলাম তার এই নাটকীয় ইনিংসের পরিসমাপ্তিটা আমরা হতে দেখলাম। ক্যাচটা ধরেছেন সেখানে বশিষ্ঠ, উইলিয়াম বশিষ্ঠ, এবং একটু উদযাপনের সুযোগ পেল খুলনা টাইগার্স। মানজা, যে কোয়েশ্চেনটা করেছো তুমি আমাকে, আমার মনে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার মাত্র টেনিওর 4 মাস হয়েছে। এর মধ্যে আমার বলবো না আকাশ সম, বাট অনেক দিকে নজর দিতে হয়েছে, চেষ্টা করে যাচ্ছি। এবং যেহেতু আমাদের লোকজনও এখন একটু কম, আমাদের আপনারা জানেন যে আমাদের ডিরেক্টরশিপ হারিয়েছে প্রায় 15 জন, 10 জন ডিরেক্টর নিয়ে আমি সহ আর কিছু আমার এমপ্লয়ি আছে। তবে অনেক পরিকল্পনা আছে, কিছু কিছু আমরা বাস্তবায়ন করার চেষ্টা করেছি এবং আগামী বিপিএলে সেটার পেছনে তিনি ধন্যবাদ দিয়েছেন টি স্পোর্টসের কর্ণধার ইশতিয়াক সাদেককে, কারণ তিনি কিন্তু এটা সামনে নিয়ে এসেছেন এবং শেষ পর্যন্ত আপনারা কিন্তু যে খেলাটা টি স্পোর্টস আপনি দেখতে পাচ্ছেন বাংলা কমেন্ট্রি, সেখানে তার অবদান রয়েছে। চলছে দ্বিতীয় ওভার, হ্যাপেনিং ফার্স্ট ওভারটা চলে গেছে এবং সেখানে আমরা 12টা বলের ওভার দেখেছি। এতগুলো বল করেছিলেন ওখানে ওশানে থামাস। দ্বিতীয় ওভারটা রানিং, কম বক্সে রয়েছে আমরা 3 জন, আহমেদ বিন পারভেজ, হাবিবুল বাশার এবং সময় আবু হায়দার রানির এই বলটা একটু ব্যাকআপ প্ল্যান ডেলিভারি, চমৎকার পুল করেছেন এবং সেটা সম্ভবত বাউন্ডারি রোপ ক্লিয়ার করলো পারভেজ হাসান ইমন। হাতে অনেক মার রয়েছে, একটা 6-এর মার। একই সঙ্গে সুমন ভাই, আমরা যেটা দেখতে পাচ্ছি যে আবু হায়দার রনি তিনি তার ব্যাটিংয়ে যথেষ্ট উন্নতি করেছেন। বাংলাদেশের যে পেস বোলাররা তারা কিন্তু যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন, বিশেষ করে টপ 5 টপ 6 থেকে কোন 4 জনকে আপনি বোলিং অলরাউন্ডার খুব বেশি মেরেছেন। এবারও স্কোয়ার লগে মারতে গিয়েছিলেন, সব বলি স্কোয়ার অফ দ্য উইকেট খেলতে চান পারভেজ ইমন, হুইচ ইজ নট ভেরি স্মার্ট, নট ভেরি ইন্টেলিজেন্ট, এবং নিজের উইকেটটা খোয়ালেন। মিড উইকেটে মারছিলেন, মিড অন দিয়ে মারছিলেন, সেটাই ভালো মানে অপশন ছিল। বাট এটা ঠিক স্কোয়ার লেগ দিয়ে ফাইন লেগ দিয়ে মারাটা চেষ্টা করাটা হয়তো ঠিক হয়নি এবং সেটার মূল্য তাকে দিতে হলো। একেবারেই মাহিদুল অঙ্কনও খুব সহজ ক্যাচটা নিয়েছেন। আবু হায়দার রনি যেটা বলছিলেন, ইনফর্ম একজন ক্রিকেটার, বোলিংয়ে তো ভালো করছেন, উইকেট পাচ্ছেন, এবারও পেয়ে গেলেন নিজের প্রথম ওভারে একটা উইকেট, খুব সহজ একটা ক্যাচ। এবং পারভেজ ইমন আসলেই বলটা বেরিয়ে যাচ্ছিল অনেক আউটসাইড ফ্রম হিজ বডি, সেটাকে টেনে অনসাইডে খেলতে গেলেন, সেটা তো সফল হননি। 2 6-এর মার, সব মিলিয়ে 8 বল থেকে 13 করে পারভেজ ইমন ফিরছেন। কট মাহিদুল বোল্ড, আবু হায়দার রনি ভুল করে ফেলেছে। ক্যাপ্টেন মোহাম্মদ মিথুন এসছেন, 99 ইনিংস, 2000-এর উপরে রান, কিন্তু তার মানে রানের খাতাটা খুলতে পারেননি। এবার মনে হয় পারবেন, কারণ শক্ত একটা ড্রাইভ খেলেছেন জায়গা করে নিয়ে। ওখানে এক্সট্রা কাভারে যিনি ছিলেন তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু বলের নাগাল পারলি বেরিয়ে গিয়েছিল এবং সেটাতেই আসলে ধরাটা পড়েছেন। ওভারের পরের বলটায় অবশ্য পুল শটটা খেলেছেন মিথুন, রান পাবেন 4টি, হাত ফসকে বেরিয়ে গেছে, আনফরচুনেট। আফিফ হোসেন, চেষ্টার ত্রুটি ছিল না। টু বিট দ্য ব্যাটস মিথুন, মোহাম্মদ মিথুন স্ট্রেট, সহজ একটা ডেলিভারি, স্ট্রেট ফরওয়ার্ড ডেলিভারি, জাস্ট মিস করে গেলেন। তাকিয়ে আছেন উইকেটের দিকে, উইকেটের কোনো দোষ ছিল না, ইউ জাস্ট মিস দ্য লাইন মোহাম্মদ মিথুন। মোহাম্মদ মিথুন হেতে ফিরবেন অবশ্যই, তবে আবু হায়দার রনি একটু আগে যতটা না বিরক্ত হয়েছেন, এখন কিন্তু ততটাই খুশি হবেন। চ্যানেলটা চেঞ্জ করেছেন, তার ফেভারিট অ্যাঙ্গেল রাউন্ড দ্য উইকেটে আসা ডানহাতি ব্যাটারদের বিরুদ্ধে, যখন সেখানে আসলেন তারপর থেকে ব্যাটারদের ট্রাবল করছেন এবং ইনসাইড এজ, সেখান থেকে লেগ স্টাম্পটা শুধুমাত্র ছিটকে পড়ে গেল। আবু হায়দার রনি ফর্মে রয়েছেন, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এনসিএল টি20 এবং বিপিএলে এসেও প্রথম থেকেই ভালো করা শুরু করেছেন। ক্যাপ্টেন মিথুন তিনি আউট হয়ে ফিরে যাবেন। আর একটা বড় ধাক্কা চিটাগং কিংসের জন্য, আলটিমেটলি তাকে না নিয়ে ওশেন থমাসকে নিয়েছে। ওভারের পরের বল ফ্ল্যাট ব্যাট করেছেন উসমান, ট্রেডমার্ক শট, লং অফের ওপর দিয়ে ফ্ল্যাট 6, চড় বসিয়ে দিলেন বলে, স্ল্যাপ করলেন এবং বলটা চলে গেল, কিন্তু একেবারে একটা ফ্ল্যাট 6 লং অফের উপর দিয়ে। আবার মেরেছেন এবং আবার বাউন্ডারি পেয়ে যাবেন। হাসান মাহমুদের বলে পরপর 2 বলে ছক্কা এবং 4। ওসমান ব্যাক ইন ফর্ম। বল নিয়ে হাসান মাহমুদ,
মাইক্রোফোনটা ধরেছিলাম যে ইন্টারেস্টিং 6 বল ইজ কামিং, এবং সত্যি সত্যি এটা ইন্টারেস্টিং হয়ে গেল। আমি কিন্তু আমার মনের কথাটাই এখন বলছি। এবং সেটাই হয়েছে, দুটো বাউন্ডারি কনসিড করার পরে আমরা গতকাল থেকে দেখছি যখনই বাউন্ডারি হচ্ছে পরের বলটা কিন্তু খুব ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, এবং এক্ষেত্রেও তাই। একটা ফুলার লেন ডেলিভারি এবং হাসান মাহমুদ তার অ্যাবিলিটি সম্পর্কে, যেটা একটু আগে সুমন ভাই বলছিল, সিম আপ ডেলিভারি এত সুন্দর করেন, স্পটটা তো ভালো পিক করেন, তিনি কিন্তু ব্যাটসম্যানকে বিভ্রান্ত করলেন যে আমি কিন্তু 2 বলে 10 রান খেয়েছি কিন্তু হেরে যাওয়ার পাত্র নয়, একেবারে স্টাম্প ছত্রখান করে দিলেন। এবং কেন হাসান মাহমুদ বাংলাদেশ জাতীয় দলের অন্যতম স্ট্রাইক বোলার এবং এখন টেস্ট ম্যাচ ক্রিকেটে বাংলাদেশের সবথেকে প্রার্থিত বোলার। ব্যাট হাতে কিছু করার সুযোগ পানি, প্রথম বলে আবেদন হচ্ছে ফুল লেন্থের বল, তানভীর আহমেদ আঙুল উঁচিয়ে বললেন আউট হয়ে গেছো তুমি। হায়দার আলী কথা বলছেন শামীম হোসেনের সঙ্গে, রিভিউ নেবেন কি নেবেন না, দোটানায় রয়েছেন। ফুল লেন্থের বল ছিল, আম্পায়ার দিয়েছেন আউট, সিদ্ধান্তে শামীম বলছেন অবশ্যই আমার মনে হয় ইউ আর অ্যাডজেসেন্ট, এই সিদ্ধান্তটা নিলে রিভিউ হারাতে হতে পারে। তিনি সায় দেননি এবং হায়দার আলী হাঁটা ধরেছেন শেষ পর্যন্ত প্যাভিলিয়নের পথে। গুড অবজারভেশন ফ্রম শামীম পাটোয়ারি। আমাদেরও কিন্তু সুমন ভাই তাই মনে হয়েছে যে তিনি প্লাম বি হয়েছেন। আজকে বিকালে খেলা আছে আর একটা, নাহলে হয়তো আমরা বলতাম যে আজকে তাড়াতাড়ি বাসায় চলে যাব। সিমস লাইক চিটাগাংয়ের খুব বেশি অপশনের হাতে থাকলো না, ব্যাটসম্যানরা সবাই ঘরে ফিরে গিয়েছেন, হায়দার আলীও আউট। রিকগনাইজ ব্যাটসম্যান শুধু শামীম আছেন, আমরা জানি ওয়াসিম। দ্বিতীয়বার যখন রিপ্লেটা দেখানো হলো ওই বলটার, দেখে কিন্তু মনে হয়েছে বলটা লেগ সাইড দিয়ে হয়তো বেরিয়েও যেতে পারতো, সে কারণেই আসলে একটা রিভিউ নিতে পারতেন, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এখন হায়দার আলী তো হেঁটে বেরিয়ে গিয়েছিলেন, তবে রিভিউটা কি নেওয়া হয়েছে কিনা আমার তো মনে হচ্ছে রিভিউর অপেক্ষাতেই আছেন। হ্যাঁ, না, নতুন ব্যাটার নামছেন, ও কর্নেল, তিনি মাঠে নামছেন, নামতে দেরি করছেন, সেটাই বোধহয় একটা ইস্যু হয়েছে, রাইট? নতুন ব্যাটারের নামতে দেরি হচ্ছিল। রিভিউ তো তারা নেননি এবং ব্যাটসম্যান বাইরে চলে গেছেন, সেক্ষেত্রে আবার রিভিউ নেওয়ার একটা অপশন নেই, রিভিউ নেওয়ার একটা সময় থাকে। ও কর্নেল সম্ভবত হ্যাভিং এ কাপ অফ টি, চা খাচ্ছিলেন ড্রেসিং রুমে, প্যাড পড়তে পারেননি, হয়তো আশা করেনি যে এখনই আউট হবেন, হয়তো প্যাড আপটা করতে পারেনি, যার জন্য টাইম আউট। যদি তারা আপিল করেন হয়ে কিন্তু যেতে পারেন। মিরাজ ভাবছেন আমি কি আপিল করব না। ড্রামা ড্রামা ড্রামা, অনেক কিছু ঘটে যাচ্ছে একটা বলের ব্যবধানে। তানভীর আহমেদ হেঁটে যাচ্ছেন তিনি ব্যাটারির দিকে, ও কর্নেলের সঙ্গে কথা বলছেন, এবং হ্যাঁ, আবেদন হয়তো করেছেন খুলনা টাইগার্স, তার আবেদন করেছে টাইম আউটের জন্য, এবং ও কর্নেল কি করছিলেন ডাগ আউটে বসে সেটা আমরা এখনো জানি না। ক্যামেরা যখন তাকে ধরেছে আমরা দেখছিলাম তিনি দৌড়ে আসছেন ভেতরে, যতক্ষণে আসলেন ততক্ষণে খুব দেরি হয়ে গেছে। টাইম আউটেরও একটা ইনসিডেন্ট আমরা কিন্তু দেখে ফেললাম এবারে বিপিএল এ। এবং চিটাগাং কিংসের ব্যাটসম্যানকে কি আবার ডেকে নিচ্ছেন মেহেদী মিরাজ, নাটকীয়তার পর নাটকীয়তা। চিটাগাং কিংসের তরফ থেকে বলতে হয় কিছুটা ল্যাকলাস্টার, তাদের নতুন ব্যাটসম্যান পাঠাতে যে কোনো কারণেই হোক অনেক সময় লেগে গেছে। টাইমড আউটের আবেদন করেছিলেন মেহেদী মিরাজ, আম্পায়ার আউট দিয়েছিলেন, আবার ওখানে আমরা দেখলাম যে ক্যাপ্টেন নিজে থেকে আবার ব্যাটসম্যানকে ডেকে নিলেন। হয়তোবা এটা মেহেদী মিরাজের কাছ থেকে খুব ভালো স্পোর্টসম্যানশিপ, কিন্তু যে সমস্যাটা হলো সেটা কিন্তু দেখা গেল যে সুযোগের সদ্ব্যবহার কিন্তু খুলনা করলো না, কিন্তু যে একটা ইনডিসিপ্লিন রয়েছে, অর্থাৎ টাইমড আউট আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটেও দেখি, কিন্তু চিটাগাংয়ের কাছ থেকে বিপিএল তো আসে টানা একটা টুর্নামেন্ট, এবং সেইখানে একেবারে শুরুর ম্যাচে তারা নিশ্চয়ই আরও ডিসিপ্লিন ওয়েতে পারফর্ম করবে, এটা হয়তো আমরা এক্সপেক্ট করেছিলাম। কিন্তু পরবর্তী ব্যাটসম্যান পরপর 3 বলেও তো হ্যাট্রিক হয়, পরপর 3 জন ব্যাটসম্যানও তো আউট হয়, সেখানে নেক্সট 2 ব্যাটসম্যান কেন আসতে এত দেরি করবেন, সেটাই কিন্তু আমরা দেখলাম। যাই হোক, টাইম আউটের শিকার কিন্তু ওকনেল হলেন না শেষ পর্যন্ত, কারণ মেহেদী হাসান মিরাজ তাকে আবার ডেকে নিয়েছেন। নিয়মের মধ্যেই ঘটেছে, নিয়াজ করলেন তার বল, ও কোনেল ভাই এবার আউট হয়ে গেছেন। আমি হাসছি বিকজ ইট কাইন্ড অফ মানে কমেডি টাইপের মনে হচ্ছে। তিনি আসলেন, চলে গেলেন, ফিরে আসলেন, এবং ফার্স্ট বলটা অল কাইন্ডস অফ ড্রামা হ্যাপেনিং ইন মিরপুর স্টেডিয়াম। আমি সেটাই দেখছিলাম, আপনার চোখটা ছিল ড্রেসিং রুমে চিটাগাং কিংসের,
এবং আমরা রিপ্লেতে যদিও দেখছি ওকনেল স্টার্নের সঙ্গেই খেলেছেন আসলে মিড উইকেটের উপর দিয়ে যদি খেলতে পারতেন মিরাজকে বিট করতে পারলে বড় একটা গ্যাপ ছিল, উদ্দেশ্যটা ঠিকঠাক ছিল, যিনি ডেকে নিয়েছিলেন তারাতেই কিন্তু ক্যাচটা দিয়েছিলেন। রাইট। হ্যাট্রিক বলের জন্য আমরা একটু অপেক্ষা করি, যেই মোহাম্মদ ওয়াসিম এসেছেন। আই ফিল ব্যাড ফর মেহেদী হাসান মিরাজ, এবং এবারটাও চারা যাবে। ওশান থামাস বলটা ধরতে পারবো না ফর শিওর। মিরাজ অ্যাজ এ ক্যাপ্টেন প্রাউড ডান্সিং ডাউন দ্য উইকেট, সেক্ষেত্রে হুইপ করেছেন, গুড অ্যাডজাস্টমেন্ট ইন দ্য ডিপ। ফিল্ডার যিনি ছিলেন দুর্দান্তভাবে লাফিয়ে উঠে প্রথমে ক্যাচটাকে ধরেছেন, তারপর ব্যালেন্স করার জন্য আফিফ হোসেন ধ্রুব ওপরে শূন্যে ভাসিয়েছেন, তারপর পুরোপুরি ব্যালেন্সটাকে নিয়ে ক্যাচটাকে নিয়েছেন। সবকিছু মিলিয়ে ষষ্ঠ উইকেটের অবশ্যই আম্পায়ার দেখতে চাইবেন দ্বিতীয়বার। ব্রিলিয়ান্ট প্রেজেন্স অফ মাইন্ড, খুব কাছাকাছি চলে গিয়েছিলেন, তবে ঠিক সময়ে মনে হচ্ছে অ্যাকশন রিপ্লে দেখে যে বলটাকে ঠিক সময় ছাড়তে পেরেছেন এবং বাইরে থেকে ভেতরে এসে তালুবন্দি করতে সক্ষম হয়েছেন। বিউটিফুল ক্যাচ, আউটস্ট্যান্ডিং প্রেজেন্স অফ মাইন্ড। তারপর আম্পায়ার রিপ্লে দেখতে চাইবেন, বার কয়েকবারই হয়তো দেখতে চাইবেন। ওয়াসিম জুনিয়র তিনি ইতিমধ্যেই বাউন্ডারি রূপের কাছে এসে দাঁড়িয়ে গেছেন, তিনি হয়তো ভাগ্যটা বুঝে গেছেন এবং চট্টগ্রাম কিংস তারাও এই ম্যাচে পরাজয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে। সপ্তম উইকেটের পতন, মিরাজ এই ম্যাচে তার প্রথম শিকার, প্রথম ওভারে 8 রান দিয়েছিলেন এবং সবসময় আসলে বলা হয় যে একটা পানির বিরতির পর কনসেন্ট্রেশনে কিছুটা হলেও ঘাটতি থাকে, ল্যাপস থাকে, এবং ওই ঘটনাটা আরও একবার আমরা দেখলাম। আম্পায়ার অবশ্যই রিকনফার্মড হতে চাচ্ছেন যে ক্যাচটা ঠিকঠাক মতো নেওয়া হয়েছে কিনা। যে সময়টায় বলটা আফিফের হাতে ছিল তখন বাউন্ডারি রোপের সাথে কোনোভাবে কোনো প্রকার সংস্পর্শ সংঘর্ষ হয়েছে কিনা আফিফের, যতদূর পর্যন্ত খালি চোখে দেখে মনে হচ্ছে যে না, আফিফ ব্যালেন্সটা ঠিকঠাক মতো রাখতে পেরেছেন। বর্তমান সময়ে এই ধরনের ক্যাচগুলো অনেকটাই রেগুলেশনস ক্যাচে পরিণত হয়ে গেছে। একটা সময় মনে করা হতো যে এই ধরনের ক্যাচগুলো খুবই আনইউজুয়াল, কিন্তু বর্তমানে এই টাইপের ক্যাচের জন্য আলাদা করে প্র্যাকটিসও করা হয়। অবশ্যই তাই, এবং এটা কিন্তু আসলে প্লেয়ার টু প্লেয়ার ভ্যারি করে, আপনার ফিটনেস লেভেলের উপর অনেকটুকু ডিপেন্ড করে। আপনি দেখেন এই অল্প সময়ের মধ্যে ক্যাচ ধরে আবার ল্যান্ড করার পরে যেভাবে ফুটওয়ার্কটা করতে হয়েছে, যে অ্যাডজাস্টমেন্টটা করতে হয়েছে, এটা কিন্তু একজন ভালো অ্যাথলেট বা ফিটনেস যার ভালো রয়েছে তারাই কিন্তু এই ধরনের ক্যাচগুলো খুব কমফোর্টেবলি ধরতে পারে। আফিফের এই ক্যাচটা ধরার ক্ষেত্রে আপনি দেখবেন তার ফিটনেসটার কারণে খুব কমফোর্টেবল এবং ইজি মনে হয়েছে। অনেক সময় আমরা দেখি যে অনেক যারা ফিটনেস স্ট্রাগল করে তারা এটা হয়তো বলটা ছেড়ে দিয়ে বাইরে পড়ে যাচ্ছে, বাট সে বাইরে যে ব্যালেন্স করে আবার ভিতরে এসে ক্যাচটা নিয়েছে। সো এটা ফিটনেসের উপর ডিপেন্ড করে। বাট হ্যাঁ, এখন আমরা যখন অনুশীলন সেশনগুলো হয় প্লেয়ারদের, তখন কিন্তু এরকম বাউন্ডারির কাছে দাঁড়িয়ে ফিল্ডিং কোচ যে থাকেন সে রেগুলার ক্যাচ করান এবং এই ধরনের প্রিপারেশনগুলো নেওয়া হয়। এবং আমরা রেগুলার দেখছি টি-20 ক্রিকেট আসার পর থেকে যে এই ধরনের ক্যাচ কিন্তু প্রতিনিয়তই হচ্ছে। এবং অনুশীলনে এই জিনিসটার প্র্যাকটিস করানোটা তো আসলে ডিফিকাল্ট, কারণ যিনি বলটা মারছেন তিনি যে একদম পারফেক্টলি এইভাবেই মারতে পারবেন, বলটা ভেতরে থাকবে না বাইরে যাবে, সেই বিষয়টাও কিন্তু আছে, এবং এটাই মনে হয় সবচেয়ে কঠিন অনুশীলন। 100% আসলে এই জন্যই কিন্তু ফিল্ডিং কোচ আপনি দেখবেন প্রতিটা দলেই কিন্তু একজন এক্সপার্ট কোচ থাকেন যাকে ফিল্ডিং কোচ হিসেবে ডেজিগনেশন দেওয়া হয়। সো ফিল্ডিং কোচের এই কাজগুলো তার পারদর্শিতার কারণেই কিন্তু তাকে দেওয়া হয়, এবং সে কিন্তু হ্যাঁ, আপনি 10টা ক্যাচ ধরলে হয়তো একটা বা দুইটা এই ধরনের ক্যাচ আসতে পারে, বাট ওই অ্যাকুরেসির জায়গা থেকে নর্মালি আমি যদি এই বলটা মারি যতটা অ্যাকুরেট হবে একজন ফিল্ডিং কোচ মারলে তার চেয়ে বেশি অ্যাকুরেট হবে, এটাই স্বাভাবিক। সো এই জন্য তাকে এক্সপার্ট একজন কোচ হিসেবে কিন্তু ফিল্ডিং কোচ হিসেবে অ্যাপয়েন্ট করা হয় টিমের সঙ্গে। মোহাম্মদ সেলিম খুলনা টাইগার্স এই দলটার সঙ্গে আছেন স্পেশালিস্ট ফিল্ডিং কোচ হিসেবে। আম্পায়ার তানভীর ইসলাম এই মুহূর্তে সংকেতের অপেক্ষা করছেন, তৃতীয় আম্পায়ার কোন সংকেতটা দেবেন। এবং ইউটি আউট একটা ট্রিকি ডিসিশন ছিল তৃতীয় আম্পায়ারের জন্য, অনেক জুম করে দেখা হয়েছে, আলট্রা জুম করে দেখা হয়েছে। আফিফ হোসেন ধ্রুব বাউন্ডারি লাইনে এই ধরনের ক্যাচ ধরতে খুবই সিদ্ধহস্ত। আমার যতদূর মনে পড়ে 2019-20 মৌসুমে বিপিএলের ফাইনাল ম্যাচ, তখন রাজশাহীর প্রতিনিধিত্ব করছিলেন আফিফ, ঠিক এরকমভাবে একটা ক্যাচ নিয়েছিলেন। হান্নান ভাই সেই দলটার দায়িত্বে ছিলেন, মনে পড়ে সেই কাজটার কথা? ফাইনাল ম্যাচ উইনিং ক্যাচ ছিল সেটা। চমৎকার। আসলে আফিফ কিন্তু মানে যখন ফার্স্ট ডেবু হয় বিপিএলে, যেটা রাজশাহী কিংসের হয়ে খেলেছিল, আমি সেই দলে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলাম, তো সে কিন্তু ফ্রম নোওয়্যার আমরা টুর্নামেন্টে মাঝপথে তাকে এনে খেলাই এবং প্রথম ম্যাচেই 5 উইকেট নিয়ে কিন্তু আলোড়ন সৃষ্টি করেছিল। খুব ভালো একজন অ্যাথলিট, আন্ডার-19 লেভেল থেকে তাকে আমরা কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। সে কিন্তু ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এবং বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার তাকে বলা হয়। বেশ কদিন ধরে কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠেছে এ যাত্রায়। ইম্প্রোভাইজিং শট, গ্যাপ কিন্তু ছিল থার্ড ম্যান অঞ্চলে, ডিপ থার্ড ম্যান অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, 4টি রান। এবং
মেহেদী মিরাজ পরবর্তী সময় সিগন্যালটা দিলেন যে না, আমার ডিপ থার্ড ম্যান একটা ফিল্ডার রাখা উচিত ছিল বলে মনে হয় শামীম যখন ব্যাটিং করছেন। এবং এই ধরনের শট খেলায় শামীম খুবই সিদ্ধহস্ত। তার ওয়ান অফ দ্য ফেভারিট শট সুইপ, রিভার্স সুইপ দারুণ খেলেন, যেটা আফিফের ক্ষেত্রেও আসলে মিড উইকেট কাউ কর্নার লং অন শরীফুলের জন্য, তবে সেই ফিল্ডার রেখে আসলে কোনো লাভ নেই, কারণ আবেদনটা হয়েছে, আবেদনে সারা দিয়েছেন আম্পায়ার। শরীফুল ব্যাটটা নামানোর সময়ই পাননি। নাসুম খুব স্কিডি একটা ডেলিভারি ছিল, রিভিউ নেবেন কিনা শরীফুল চিন্তা করলেন যেহেতু আছে রেখে লাভটা কি, রিভিউটা নিয়েই নেই না, এবং আম্পায়ার সংকেত দিয়েছেন তৃতীয় আম্পায়ারের কাছে। দুইটা রিভিউ এখনো আছে চিটাগং কিংসের কাছে, এবং খানিকটা ব্লাফি হয়তো খেলেছেন নাসুম, যে কথাটা বলছিলেন যে খানিকটা ডিফারেন্ট ফিল্ড সেট আপ। হয়তো শরীফুল মনে করেছিলেন লুপি একটা বল দিবেন, তাকে দিয়ে বিগ হিট খেলানোর চেষ্টা করা হবে, ডিপ স্কোয়ার লেগে লং অন অঞ্চলে ফিল্ডার ছিল, তবে তিনি করেছেন কুইকার ডেলিভারি ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে, এবং বলটা পড়ার পরও কিন্তু স্কিড করে দ্রুত ভেতরে ঢুকেছে। এবং অ্যাজ আ বোলার ব্যাটিংয়ের সময় বলের গতির সাথে ওই তাল মেলানোটার সময় কিন্তু পাননি শরীফুল। ব্যাট প্যাড হয়েছে কিনা, ব্যাটে বলটা কানায় আঘাত করেছে কিনা আলট্রাইজ হয়তো সেটাই চেক করা হচ্ছে, ফর্মালিটিস। তবে খালি চোখে মনে হচ্ছে ব্যাট এবং বলের মাঝে ভালোই গ্যাপ ছিল, মিসিং ডাউন দ্য লেগ হয় কিনা সেটাই আসলে দেখার বিষয়। উইকেটও মনে হচ্ছে হিট করবে শরীফুল, দীর্ঘদেহী একজন ব্যাটসম্যান, তারপরও তার বোঝা যাচ্ছে যে বলটা উইকেটে হিট করবে, তবে লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে যাবে কিনা, হাইট ইজ নট এ প্রবলেম। ডিআরএসে সেটাই হয়তো একটু পরেই চেক করা হবে। স্পাইক দেখা যায়নি আসলে খুব একটা, যে সময়টাতে বল ব্যাটকে অতিক্রম করে গেছে স্পাইক দেখা যায়নি। আলট্রা এজ কনফার্ম যে আলট্রা এজে কোনো সমস্যা নেই, এবারে হকাইয়ের মাধ্যমেই ইম্প্যাক্ট ইন লাইন, পিচিং আউটসাইড অফ উইকেটস, আম্পায়ার্স কল, অর্থাৎ যদি এক্ষেত্রে আম্পায়ার সংকেত দিতেন নট আউট সেক্ষেত্রে হয়তো বা বেঁচে যেতেন শরীফুল, তবে আম্পায়ার যেহেতু আউট সিগন্যাল দিয়েছেন, আউটটাই কনফার্মড। স্কিডে একটা ডেলিভারি ছিল নাসুম আহমেদের, এবং সেক্ষেত্রে যেমনটা অ্যাকশন রিপ্লেতে দেখতে পাচ্ছিলাম যে বলের সিমে পিচ করেছে বলটা, যে কারণে খুব বেশি টাইম পাননি শরীফুল ব্যাটটাকে নামানোর জন্য। খুব দ্রুততম সময়ে রিয়াকশন টাইমের চাইতে দ্রুত শরীফুলের কাছে বলটা চলে এসেছে। 3 বল থেকে 1 রান করে ফেরত যাচ্ছেন 75-8 উইকেটে চিটাগং কিংস। শামীমকে স্ট্রাইক দেবে এই ধরনের একটা ট্র্যাপে তাকে ফেলানো হয়েছিল, সেই ভুলটা কিন্তু করেছে, এবং বলটা স্কিটি ছিল। নর্মালি স্পিন বল হলে একটু সময় পেলে হয়তো ব্যাটে লাগতো, বাট সেই কাজটা কিন্তু করতে পারেনি স্কিটি বল হওয়ার কারণে। স্কোয়ার কাট, গ্যাপটা পেয়েছেন শামীম পাটোয়ারি, অনেকক্ষণ পর সান্ত্বনার একটা বাউন্ডারি তার ব্যাট থেকে। ইন্টারন্যাশনাল লেভেলে প্রমাণ করার চেষ্টা করছে। ছক্কা শামীম পাটোয়ারি। তার কথাটাই আমরা বলছিলাম যে টেকনিক্যাল জায়গাটাতে বেশ কিছু পরিবর্তন এনেছেন, এবং এক্ষেত্রে এক্সিকিউশনটা ভালো ছিল। মোয়ার মতো একটা বল তিনি পেয়েছিলেন ফুল টস হিসাবে, এক হাতে একটা ওয়ান হ্যান্ডেড শট শামীম পাটোয়ারির ব্যাট থেকে, ছক্কা। দিস বল ডিজার্ভস আ পানিশমেন্ট। 8টা উইকেট চলে গেছে, ওই ক্ষেত্রে আমরা বলছিলাম 5 উইকেটের কথা। শামীম চেষ্টা করছেন, আর একটা শট খেলেছেন লেগ স্ট্যাম্পের উপরে। 16 বল থেকে শট, ওয়েল এক্সিকিউটেড, ডিপ মিড উইকেটের উপর দিয়ে বিশাল ছক্কা শামীম পাটোয়ারির ব্যাট থেকে। 33-এ পৌঁছে গেছেন, যদিও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষায় 33টা পাস মার্ক, তবে এক্ষেত্রে সান্ত্বনার একটা ব্যাটিং ডিসপ্লে, চমৎকার ব্যাট সুইং, এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ব্যাট সুইংটা কমপ্লিট হচ্ছে যেভাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ ইনিশিয়ালি যে জায়গাটা থেকে ব্যাট সুইংটা শুরু করছেন। চট্টগ্রামের পাওয়ার কিছু নাই, চিটাঙের পাওয়ার কিছু নাই, সেক্ষেত্রেও কিন্তু ভুল হবে। রান রেট কমিয়ে আনা, পরাজয়ের ব্যবধানটা কমানো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেই কাজটাই শামীম করছেন কি দারুণভাবে। এবার এক্সট্রা কাভার অঞ্চলের ওপর দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে, আপনি ফাইটটা চালিয়ে যেতে হবে। পরের বল শামীম, স্লগ সুইপ, 6 এগেইন, 4-6, 4-6, 20 রান নাসুমের প্রথম 4 বলে আদায় করে নিলেন ইনফর্ম শামীম হোসেন পাটোয়ারি। দেখতে খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে ব্যাটিং ডিসপ্লেটা। নাসুম আহমেদের এই বলটা ফ্লাইটের ট্র্যাজেক্টরিতে ছিল, ইন দ্য এয়ার, সময় পেয়েছেন, এই জায়গাটায় ফোকাস দিতে হবে। চমৎকার একটি শট শামীমের কাছ থেকে, বিউটিফুল 6, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, জাস্ট লাইক অ্যান অ্যারো। 50 পূর্ণ শামীম হোসেন পাটোয়ারির। ওয়েস্ট ইন্ডিজে যে ফর্মটায় তিনি ছিলেন সেটাই ধরে রাখলেন, আরও এক ধাপ এগিয়ে গেলেন বলা যায়। দল যখন বিপদে একাই লড়াই চালাচ্ছেন শামীম। পরের বল আবহাওয়া রনির লেগ স্ট্যাম্পের ওপরে শামীম একেবারে তার জায়গা মতো পেয়েছেন, যেই জায়গাটাতে তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন।
হাঁটু গেড়ে বেশ বসে ওই টিপ ফাইন লেগ অঞ্চল দিয়ে বল পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। চিটাগাং কিংস তারা ট্রাই করছে ম্যাচে কামব্যাক করার, সেটা হয়তো খুব ডিফিকাল্ট। তো পরাজয়ের ব্যবধানটা কিন্তু আস্তে আস্তে কমছে এবং শামীম তিনিও নিজের বাকি সময়টার জন্য, বিপিএলের বাকি সময়টার জন্য আত্মবিশ্বাস কিন্তু সঞ্চয় করে নিয়ে যাচ্ছেন। পায়ের ব্যবহারটা চমৎকার। ইনিশিয়ালি একটা ব্যাকওয়ার্ড স্ট্রাইড নিয়েছেন, তারপর আবার সামনের দিকে গেছেন, ট্রিপল স্টেপিং। শামীম পাটোয়ারি এই জায়গায় বোলারের সঙ্গে সত্যিকারের অর্থে এক ধরনের মনস্তাত্ত্বিক খেলাই খেলেছেন, লেন্থটাকে ডিস্টার্ব করার চেষ্টা করেছেন। এবার আগে থেকেই একটা ওয়েল অ্যাটেম্পটেড শট শামীম পাটোয়ারির, ছক্কা। দুর্দান্ত ব্যাটিং শামীম পাটোয়ারির কাছ থেকে। আবারও বলছিলাম যেমনটা, যে বোলারের সঙ্গে এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা, ওই যে পায়ের ব্যবহারটা করা, আগে থেকে একটা অ্যাটেম্পট নেওয়া। বোলার কিন্তু লেন্থের ক্ষেত্রে আবারও বিভ্রান্তিতে পড়েছেন, শর্ট অফ লেন্থের বল করেছিলেন, রুম পেয়েছেন। ওয়েল এক্সিকিউটেড বাই শামীম পাটোয়ারি। বিউটিফুল শট, একেবারে ফিল্ড প্লেসমেন্ট দেখে জেনে বুঝে একটু হালকা বাউন্স হয়ে যায় বলটাকে তিনি একেবারে জায়গা মতো পাঠিয়েছেন। তার স্ট্রাইক রেট যদি দেখেন 242.31, 26 বলে 63 রানে অপরাজিত এবং ক্লিয়ার 4, 6 হয়নি। 4 হওয়ার কথা আম্পায়ারের কাছ থেকে, সিগন্যালটা আমরা এখনো পরিপূর্ণভাবে পাইনি। যখন কমেন্ট্রি করছিলাম তখন প্রথম দর্শনে মনে হচ্ছিল যে বলটা ডিস্টেন্স ক্লিয়ার করেছে কিনা। ইভেন আম্পায়ার তানভীর আহমেদও ইনিশিয়ালি ছক্কারই সংকেত দিয়েছিলেন, পরবর্তী সময় নিজেকে নিজে কারেক্ট করলেন, বললেন যে না, এটা 6 না, 2টা রান তোমরা কম পাবে। সর্বোচ্চ 5টা ছক্কার রেকর্ড রয়েছে এবং সেই রেকর্ডকে ছুঁয়ে ফেলছেন শামীম পাটোয়ারি। ইয়েস, হোয়াট আ শট ইট ওয়াজ। মোহাম্মদ নওয়াজের এই বলটা শামীম পাটোয়ারি দেখেছেন খুব ভালো মতো, তারপর ব্যাকফুটে গেছেন, পজিশনটা নিয়েছেন এবং এমনভাবে বানিয়ে নিয়েছেন যে না, সামনে কোনো কথা নাই, আমি ছক্কা মারবো তো মারবো, পেছন দিক দিয়ে মারবো, তাই করলেন। এক্স্যাক্টলি, ওয়েল এক্সিকিউটেড। লুক অ্যাট দ্য ব্যাট সুইং, কমপ্লিট একটা ব্যাট সুইং, একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, দুর্দান্ত। একেবারে শামীমের আর কে বলটা করেছিলেন মোহাম্মদ নওয়াজ, এবং নওয়াজ অনেকখানি সবসময় চেষ্টা করেন একটু লেফট স্ট্যাম্প করিডোরে অ্যান্টিসিপেট করেছিলেন লেন্থ আগে থেকে, মিসফিল্ডিং, মিড অফকে বিট করেছেন। লাকি বাউন্ডারি শামীম পাটোয়ারির জন্য টার্গেট করছেন, খেলছেন। বোলার ও ব্যাটসম্যানের সাথে খেলার চেষ্টা করছেন, তবে এ যাত্রায় আর হলো না শামীম, তাকে ফিরতে হচ্ছে। দীপ এক্সট্রা কাভার অঞ্চলে তুলে মেরেছিলেন, তবে আবু হায়দার রনি তিনি দৌড়ে গেলেন, তিনি অভিবাদন জানালেন শামীমকে তার আউটস্ট্যান্ডিং নকটার জন্য। আরও অনেকেই যাচ্ছেন, অবশ্যই অসাধারণ একটা নক। দল যখন বিপদে ছিল, দল যখন ম্যাচ থেকে ছিটকে গিয়েছে, পরাজয়ের ব্যবধান কমানোর জন্য হলো দারুণ একটা নক শামীম হোসেন পাটোয়ারির কাছ থেকে। 78 রানে প্যাভিলিয়নে ফিরছেন শামীম এবং ওয়েল এক্সিকিউটেড ডেলিভারি ফ্রম আবু হায়দার রনি। যেভাবে ফিল্ডিংটা সেট আপ করেছেন সেই অনুযায়ী তিনি বল করেছেন, এর আগের বলটাও, এই বলটাও, এবং অবশেষে শামীম হাঁটা দিলেন প্যাভিলিয়নের পথে। নর্মালি হান্নান ভাই সুইপারের ফিল্ডের ওই পজিশনে দাঁড়ায় না, অনেকটা এক্সট্রা কাভারের সঙ্গে ঘেঁষে ফিল্ডিং পজিশনটা রাখা হয়েছিল এবং নবম উইকেট জুটিতে এটাই সর্বোচ্চ পার্টনারশিপ বিপিএল। এই কথা বলতে না বলতে খালেদ আহমেদ ব্যাটার হওয়ার পরিকল্পনা করছেন নাকি? আবু হায়দার রনিকে পাত্তাই দিলেন না। শর্ট অফ লেন্থের একটা বল, খালেদ আহমেদ বললেন হেই আমি ব্যাটটা ঘোরালাম, আর বলটা সীমানার ওই পারে, ছক্কা। পাওয়ারফুল শট ফ্রম খালেদ। অংশুমান ভাই বলছিলেন, আমরা এর আগে কমিটিতে বসার আগে যখন আগের প্যানেল বসেছিল তারা কিন্তু বলছিলেন যে এই বিপিএলে এখন পর্যন্ত যে ম্যাচগুলো হচ্ছে, যারা লং অনকে টার্গেট করতীয় ম্যাচে আমরা আছি, উইকেটগুলো যথেষ্ট ভালো। আরও একবার তুলে মেলেছেন খালেদ এবং আরও একবার ফলাফল একই, আরও বড় 6, ব্যাক টু ব্যাক 6 ফ্রম খালেদ। আবু হায়দার রনি খানিকটা বিরক্ত হয়তো নিজের ওপর, খালেদের ওপরও হতে পারে। খালেদের কাছ থেকে এই ধরনের 6 হয়তো তিনি এক্সপেক্ট করেননি। এটা স্লোয়ার ডেলিভারি ছিল, ব্যাক অফ হ্যান্ড ডেলিভারি ছিল, তারপরও একজন বোলার হওয়ার এটা কিন্তু সুবিধা, খুব বেশি কিছু হারানোর থাকে না। ব্যাটে বলে কানেকশনটা হলে তারা যে ধরনের দীর্ঘদেহী হয়, পাওয়ার থাকে তাদের, সেটা কাজে লাগালে 6 চলে আসতেই পারে। নাবিল, আমার কাছে খালেদ হয়তো বা কোনো একভাবে জেনেছেন সিলেক্টর এই মুহূর্তে কমেন্ট্রি বক্সে আছেন, তাকে ইমপ্রেস করার একটা প্রচেষ্টাও চলতে পারে, তবে প্রচেষ্টাটা বেশিক্ষণ থাকবে না মনে হচ্ছে। আবু হায়দার রনি নিজের বলে নিজেই ক্যাচ ধরলেন, খানিকটা ফুটবল খেললেন, ফুটবল স্কিলটা দেখালেন। তবে খালেদ আহমেদ ওয়েল অ্যাপ্রিসিয়েটেড, ব্যাট যেভাবে চালিয়েছেন এতক্ষণ খুব ভালো মতো এক্সিকিউট করতে পেরেছেন, শেষ মুহূর্তে আর পারেননি আবু হায়দার রনির শর্ট অফ লেন্থের বলটার সঙ্গে মোকাবেলা করতে। আমার কাছে মনে হয় খালেদ 11 নাম্বার নেমেছে, আলিস 10 নাম্বার।
খালেদের মাথায় ছিল আমাকে নেক্সট ম্যাচে 10 নম্বরে নামতে হবে। তো সেই চেষ্টা থেকেই হয়তো এসেই দুটো 6 মেরে সেই জায়গাটা মানে 11 থেকে আবার 10-এ আসার চেষ্টাটাই করেছিল। 37 রানের জয় খুলনার, কনভিন্সিং ভিক্টরি। 37 রান হয়তো বোঝাচ্ছে না যে কতটা ডমিনেটিং ছিল খুলনা এই ম্যাচটায়। 204 রান তারা বোর্ডে জমা করতে পেরেছিল, শেষ 5 ওভারে তারা 84 রান করেছে এবং জবাব দিতে নেমে চিটাগং 67 রানে 7 উইকেট হারিয়েছে, 75 রানে 8 উইকেট হারিয়েছে এবং সেখান থেকে 77 রানের একটা পার্টনারশিপ শামীম হোসেন পাটওয়ারি করেছিলেন আলিস আল ইসলামকে সাথে নিয়ে, যিনি এখনও অপরাজিত রয়ে গেছেন। 18 বলে 6 করে বলার মতো স্কোর একজনেরই, শামীম হোসেন পাটওয়ারি। 38 বলে 78। শেষের দিকের কিছু ফর্মালিটি, মাহিদুল ইসলাম অঙ্কন, তাকে আমরা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, ফলোড বাই হাসান মাহমুদ। এবং অঙ্কনের একটা ছোট্ট ক্যামিও, শেষের দিকে এসে হাফ সেঞ্চুরি করেছেন। বিপিএলে লোকাল ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম বলে হাফ সেঞ্চুরি। শামীম হোসেন পাটোয়ারি সেকেন্ড ইনিংসে দুর্দান্ত 78 রানের একটা ইনিংস। স্কোর কার্ডটা বলছে নাইম ইসলাম 12 রান করে আউট হয়েছিলেন, পারভেজ ইমন 13, 8 বল থেকে উসমান খান 15 বল থেকে 18, মোহাম্মদ মিথুন খুব ভালো পারফর্ম করতে পারেননি, 7 বল থেকে 6। সেই জায়গাটায় হায়দার আলী কোনো রান করতে পারেনি। শামীম পাটোয়ারি এরপর পুরো আলোটা নিজের দিকে কেড়ে নিয়েছেন, একদম একক কান্ডারি হিসেবে ইনিংসটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা। এবং পার্টনারশিপের জায়গাটা আমরা যদি দেখি যে নবম উইকেট জুটিতে 77 রানের পার্টনারশিপ 49 বল থেকে, যেটা বিপিএলে এই প্রথমবারের মতো নবম উইকেট জুটির পার্টনারশিপ সর্বোচ্চ রানে গিয়ে দাঁড়িয়েছে। আরও একটা রেকর্ড তো অবশ্যই হয়েছে, শামীম পাটোয়ারি 6 নম্বরে নেমে চেইজিংয়ে সবচাইতে বেশি রান বিপিএলের মঞ্চে তিনিই করলেন। সর্বশেষ নিকোলাস পুরান 72 রান করেছিলেন একটা ম্যাচে। বোলিং কার্ডটা ওশানে থমাস প্রথম ওভারেই 18 রান দিয়ে একটা উইকেট পেয়েছিলেন, ঘটনাবহুল একটা ওভার ছিল, এরপর তাকে আর বোলিং করানো হয়নি। হাসান মাহমুদ 4 ওভারে 30 রান 1 উইকেট, আবু হায়দার রনির শেষ ওভার বোলিং করতে এসেছিলেন, একটা বল কমপ্লিট করার আগে চতুর্থ উইকেট পূরণ করেছেন। ম্যাচ সামারি, খুলনা টাইগার্স আগে ব্যাটিং করে 20 ওভারে 203, 4 উইকেটে বশিষ্ঠ 75 নট আউট, মাহিদুল অঙ্কনের 59 রানের একটা ঝলমলে ঝকঝকে তকতকে ইনিংসে 203 রানের পুঁজি তারা পায়। জবাবে 18 ওভার 5 বলে 166তেই থামে চিটাগং কিংসের ইনিংস। শামীম পাটোয়ারি দ্য লোন ওয়ারিয়র একমাত্র কান্ডারি হিসেবে 38 বল থেকে 78 রান করে ফেরত গিয়েছিলেন প্যাভিলিয়নে। আবু হায়দার রনি 4টা উইকেট পেয়েছেন, নওয়াজ 2টা উইকেট পেয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।